নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। মানব পাচার রুখতে এবার এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট বা মানব পাচার বিরোধী ইউনিট চালু করল রাজ্য সরকার। আন্তঃরাষ্ট্র এবং আন্তঃরাজ্য মানব পাচার রুখতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। অন্তঃরাষ্ট্র এবং আন্তঃরাজ্য মানব পাচার রুখতে এবার এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট চালু করল রাজ্য সরকার। রাজ্যে এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট চালু করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2022-এর 31 অক্টোবর থেকে 2024 অর্থাৎ গত 3 বছরে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশের জন্য 2815 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এক্ষেত্রে এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস, রাজ্য পুলিশ এবং গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করছে এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে অনুপ্রবেশ বৃদ্ধি পাওয়ায় অতিমাত্রায় সতর্ক হয়ে উঠেছে এই এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট। 2024 সালের প্রথমার্ধে বাংলাদেশ থেকে 275 জন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল, যার মধ্যে হিন্দু সম্প্রদায়ের 73 জন এবং মুসলিম সম্প্রদায়ের 202 জন ছিল। 28 অক্টোবর পর্যন্ত মোট 556 জন বাংলাদেশি নাগরিক এবং 50 জন বাস্তুচ্যুত রোহিঙ্গা অভিবাসীকে আটক করা হয়েছে। এক্ষেত্রে গ্রেফতারকৃত মোট 189 জন হলেন হিন্দু আর 367 জন মুসলিম সম্প্রদায়ের। এক্ষেত্রেও এন্টি ট্রাফিকিং ইউনিট সমন্বয় সাধন করেছে বিএসএফ, রাজ্য পুলিশ এবং গোয়েন্দা শাখার সঙ্গে। পাচারকারী এবং পাচারকারী চক্রের তথ্য সহ অপরাধের সমস্ত আইন প্রয়োগকারী দিকগুলির উপর একটি সম্পূর্ণ ডাটা বেস সংগ্রহ এবং বিকাশের জন্য তৃণমূল ইউনিট হিসেবে কাজ করছে এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট। এ সকল ডাটা এবং তথ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর কাছে পৌঁছে দিচ্ছে এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট। পরবর্তী সময়ে এসব তথ্য পেশ করা হয় কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের কাছে। মানব পাচারের বিরুদ্ধে আইনি কাঠামো শক্তিশালী করা হয়েছে নতুন ফৌজদারি আইনে। বিশেষ করে নারী এবং শিশু পাচারের ক্ষেত্রে কঠোর করা হয়েছে শাস্তির বিধান। এক্ষেত্রে এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট ভুক্ত আধিকারিক এবং সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। আবারও চোখ রাখছি সংবাদে। নিজ আগরতলার 17তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী শনিবার। বৃহস্পতিবার এনআইটি আগরতলার 17তম সমাবর্তন অনুষ্ঠানের কথা জানিয়েছেন নিউ ত্রিপুরা অধিকর্তা শরৎ কুমার পাত্রা। ওই দিন দুপুর 3টে থেকে ইনস্টিটিউট ক্যাম্পাস অর্থাৎ স্বামী বিবেকানন্দ সেমিনার হলে সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হবে বলে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন নিউ ত্রিপুরা অধিকর্তা শরৎ কুমার পাত্রা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পদ্মশ্রী অধ্যাপক অজয় কুমার রায়, প্রাক্তন ডিরেক্টর আইআইএসটি শিবপুর, অধ্যাপক ডক্টর এস কে পাত্র, ডিরেক্টর এনআইটি আগরতলা স্নাতকদের ডিগ্রি প্রদান করবেন। এনআইটি আগরতলা একটি জাতীয় ইনস্টিটিউট যা প্রযুক্তিগত শিক্ষা এবং গবেষণা ক্ষেত্র হিসেবে কাজ করে চলেছে। বর্তমানে এনআইটি আগরতলায় 5092 জন শিক্ষার্থী নথিভুক্ত রয়েছেন। ইনস্টিটিউটটি 9টি শাখায় একটি বিটেক প্রোগ্রাম, এমটেক স্তরে 24টি বিশেষীকরণ এবং দ্বৈত প্রোগ্রামে 5টি শাখায় ডিগ্রি প্রদান করে। অতিরিক্তভাবে বিএসসি, বিএড, এমবিএ, এমএসসি, এমএসসি এবং ডক্টরাল প্রোগ্রামে 4 বছরের স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করছে এনআইটি আগরতলা। বর্তমানে প্রায় 300 জন গবেষক পিএইচডি করছেন এনআইটি আগরতলা থেকে। And this is for the celebration of 17th convocation of NIT Agartala, which is to be scheduled on the 18th January 2025.
চট্টগ্রাম ইস্যুকে বিদেশ বিষয়ক ইস্যু বলে চিহ্নিত করেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চাকমা নেতৃত্ব। পার্বত্য চট্টগ্রামের ইস্যুকে বিদেশ বিষয়ক ইস্যু হিসেবে চিহ্নিত করে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এ ধরনের মানসিক পরিবর্তন এবং পার্বত্য চট্টগ্রাম ইস্যুকে বিদেশ বিষয়ক ইস্যু বলে ঘোষণা একটি ঐতিহাসিক ঘটনা বলে মনে করছেন ভারতের চাকমা সমাজ। মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চাকমা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অফ ইন্ডিয়া। পার্বত্য চট্টগ্রামের মানুষ 1947 সালের 15 আগস্ট ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, অথচ 17 আগস্ট এই অঞ্চলটিকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়া হয় বলে জানিয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা সুহাস চাকমা। আপনারা যদি দেখেন, অনেকেই দেখেছেন আমার ফেসবুকে বা অন্যান্যদের ফেসবুকে, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করার জন্য এবং নিরীক্ষণ করার জন্য যে কমিটি পুনর্গঠিত করা হয়েছে, সেই পুনর্গঠিত কমিটির চেয়ারম্যান হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার তৌহিদ হোসেন। তো এই যে ঘোষণাটা আমরা ওয়েলকাম করছি চাকমা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অফ ইন্ডিয়া থেকে। আমরা এই জন্য ওয়েলকাম করছি কারণ বাংলাদেশ সরকার নিজেই স্বীকার করলেন যে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অংশ নয়, পার্বত্য চট্টগ্রাম একটি বৈদেশিক ইস্যু, এবং পার্বত্য চট্টগ্রাম যদি বৈদেশিক ইস্যু না হতো তাহলে যে ইমপ্লিমেন্টেশন কমিটি আছে সেটা আমার মনে হয় না কি ফরেন অ্যাডভাইজার বা ফরেন মিনিস্টার দিয়ে। বাংলাদেশ সরকার জানে তারা পার্বত্য চট্টগ্রামের দখলদার মাত্র। দেশের মোট সেনা সংখ্যার 1/3 এই অঞ্চলে নিযুক্ত করে দিয়ে দখলদারি ধরে রেখেছে। 1979 থেকে 1983 পর্যন্ত 5 বছরে বাংলাদেশ সরকার সমতল অঞ্চলের 4 লক্ষ মুসলিম মানুষকে পাহাড়ে পুনর্বাসন দেয়। যেভাবে ইসরায়েল অধিকৃত আবার ভূমিখণ্ডে নিজেদের লোককে বসিয়েছে, সেই কায়দায় ঢাকার লক্ষ্য হলো পার্বত্য চট্টগ্রামের জমি দখল। এখানকার মানুষদের নিয়ে তাদের কোনো ভাবনা নেই। সেই সময় 70,000 মূল নিবাসী তাদের ঘরবাড়ি ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেয় এবং 1998 সালে ফিরে আসে। পার্বত্য চট্টগ্রামের জঙ্গি তৎপরতা চলার সময়ে বাংলাদেশের সেনাবাহিনী হাজার হাজার নিরীহ মূল নিবাসী মানুষকে হত্যা করেছে বলে জানান চাকমা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুহাস চাকমা। বা আইডেন্টিফাই করার দুইটা উপায় রয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ সরকারের যে কন্ডাক্ট, সে বাংলাদেশ সরকারের যেটা কন্ডাক্ট হচ্ছে, আপনারা সবাই জানেন কি পার্বত্য চট্টগ্রামে 1979 সাল থেকে 1983 সাল পর্যন্ত প্রায় 5 লক্ষাধিক সমতল ভূমি থেকে যারা মুসলিম ধর্মাবলম্বী তাদেরকে পার্বত্য চট্টগ্রামে গিয়ে বসবাস দেওয়া হয়েছে। আর পার্বত্য চট্টগ্রামে সে ধরনের বসবাস অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারছেন, সেটা akin to Israeli practices in occupied Arab territories। মানে ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনিয়ান এরিয়াতে গিয়ে অকুপাইড আরব টেরিটরিগুলোতে গিয়ে জিউসদের সেটেলমেন্ট দিচ্ছে, সেই হিসাবে বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামে সমতলবাসীদের 1979 সাল থেকে 1983 সাল পর্যন্ত বসিয়ে দিয়েছে। যদি অকুপাইং পাওয়ার না হতো বাংলাদেশ, তাহলে নিজের দেশের লোক এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে বসবাস করত না। তো আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পপুলেশন ট্রান্সফার একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। কোন 98.5% মানুষ অমুসলিম হওয়া সত্ত্বেও পার্বত্য চট্টগ্রামকে ঠেলে দেওয়া হয় পাকিস্তানের দিকে। 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হলেও পরবর্তী সময়ে কোনো সরকারই এই চুক্তির শর্তগুলি সম্পাদন করেনি। পার্বত্য চট্টগ্রাম যেসব সেনা ছাউনি বসানো হয়েছিল সেগুলিও তোলা হয়নি, ফেরত পাঠানো হয়নি সমতল থেকে আসা জবরদখলকারীদের। ভারতের শিবির থেকে ফিরে আসা শরণার্থীদের এখনো যথাযথ পুনর্বাসন হয়নি। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং 3টি হিল ডিস্ট্রিক্টে আজ অবধি নির্বাচন কখনো করানো হয়নি, যা ছিল শান্তি চুক্তির শর্ত। এবার
পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়নে কমিটি পুনর্গঠনের বিজ্ঞপ্তি জারি করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। দেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন হবেন এর আহ্বায়ক। এছাড়া থাকবেন জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, ভারত থেকে ফিরে আসা শরণার্থীদের পুনর্বাসন ও পুনঃস্থাপন টাস্ক ফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শ্রেণীকক্ষ ও শিক্ষক স্বল্পতায় শিক্ষা ব্যবস্থায় চরম বিশৃঙ্খল অবস্থায় সৃষ্টি হয়েছে বিশালগড় 2 নম্বর চন্দ্রনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে নতুন শিক্ষক নিয়োগ ও শ্রেণীকক্ষ বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। বিশালগড় 2 নম্বর চন্দ্রনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা ও শ্রেণীকক্ষের দরুন প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী, চতুর্থ ও পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একসঙ্গে 3টে শ্রেণীকক্ষের মধ্যে ক্লাস করানো হচ্ছে। বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিরসনের জন্য একাধিকবার শিক্ষা দপ্তরের দ্বারস্থ হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিশালগড় 2 নম্বর চন্দ্রনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক ও শ্রেণীকক্ষের সমস্যা সমাধানের জন্য নতুন শ্রেণীকক্ষ ও শিক্ষক নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন শিক্ষা বিদ্যালয়ের ইনচার্জ শর্মিষ্ঠা দাস। তো আমাদের মিনিমাম 3টা ক্লাসের প্রয়োজন। 3টা রুম হলে মানে আমাদের সবকিছু ঠিকঠাক মতো হয়ে যেতে পারে। ক্লাসের মধ্যে এখন হচ্ছে যেহেতু আমাদের একসাথে করা হয়েছে, কারণ বড়দেরকে তো আর একসাথে করা যায় না, ওদেরকে সেপারেট রাখতে লাগে। আর ছোটদের তো 1 2 3 এর স্যারের অর্ডার অনুযায়ী একসাথে করা যায়, কিন্তু তাও আমাদের শর্টেজ আছে আর কি। ক্লাসরুম দিলে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।